অভিক এসে মায়ের পাশে গিয়ে বসলো। সালমা বেগম ঘাড় ফেরাতে ছেলেকে দেখে বলে উঠলেন, তোর এতক্ষণে আসার সময় হলো? সিজান কোথায়? ও ফোন কলে আছে বাইরে। সুজানা মাথার উপর থেকে শাড়িটা নামিয়ে রাখতে রাখতে অভিকের দিকে তাকালো। অভিক ভ্রু রাচিয়ে জানতে চাইল। কি? সুজানা দুপাশে মাথা নাড়ালো। সালমা বেগম তা পরখ করে বললেন, ও কোনগুলো পছন্দ করেছে দেখ তো। বিয়ের শাড়িটা ওদিকে, যা একটু দেখ। ওকে। সুজানার দিকে যাওয়ার সময় জিনিয়ার মাথা চাপড়ে দিয়ে যেতে যেতে বলল, এ কি করছে এখানে? জিনিয়া মাথার পেছনে চেপে ধরে বলল, মারলে কেন? এটাকে মায়ের বলে? জানতাম না। অভি হচ্ছেটা কি? এখানেও মস্করা করবি? অভিক নিজের বাম কান টেনে বলল, সরি আর করবো না। কি জল্লাদ মেয়ে রে বাবা। মামি দেখেছো কি বললো? আপু তুমি শুনেছো? সুজানা, আপনি শুনেছেন? আরিকা আর সুজানা হাসলো। অভিক সুজানার পাশে গিয়ে বসলো, বলল, এটা পছন্দ? আপনার পছন্দ হয়েছে? অভিক শাড়িটা উল্টে পাল্টে দেখলো। জিনিয়া বলল, এটা জুস। আমি অলরেডি মা আর ভাবিকে ছবি পাঠিয়ে দিয়েছি, তারা পছন্দ করেছে। স্পেশালি নানুও এটা পছন্দ করেছে। যদি সুজানার পছন্দ হয় তাহলে এটা নিতে বলেছে। অভিক সুজানার দিকে তাকালো। সুজানা মাথা নাড়ালো। অভিক বলল, মা, এটা সুজানার পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? আমার মায়ের পছন্দ বলে কথা, অপছন্দ হওয়ার প্রশ্নই ওঠে না। সালমা বেগম একগাল হাসলেন। সুজানা বোধহয় এই প্রথম ওনার হাসি দেখলো। সুজানাকে দেখার সাথে সাথে উনি হাসি থামিয়ে দিলেন, বললেন, সত্যি কথা বলবে মেয়ে? আবার পরে মনে হবে আমার পছন্দ তোমার উপর চাপিয়ে দিয়েছি। সুজানা দুপাশে মাথা নেড়ে বলল, না। অভিক তাকে নকল করে বলল, না। সুজানা কপাল কুঞ্চন করল। বাকিরা হেসে উঠল। সবার বাজার সাজার শেষ করতে করতে গভীর রাত নেমে এলো। আজিম সাহেব অফিস থেকে ফিরে সবাইকে দেখতে চলে এলেন। এসে দেখলেন বিশাল কারবার। সালমা বেগম আনিকাকে সাথে নিয়ে ঘর সাজানোর অনেক জিনিসপত্র কিনে নিলেন ফাঁকে ফাঁকে। ঘরের মাঝে ঝুলিয়ে দেওয়ার জন্য একটা বড় সাইজের ঝোলানো দোলনাও কিনলেন। আনিকার ঘরে একটা আছে। আরো কত কিছু কিনলেন, তার হিসেব নেই। নিজের হাতে ছেলের সংসারটা সাজিয়ে দেওয়ার মতো এত আনন্দ আর কোনোটিতে উনি পাননি। এই ছেলেটাকে নিয়ে কতই চিন্তায় না ছিলেন উনি। যতই প্রতিষ্ঠিত আর বিলেত পাস হোক ওনার ছেলে, ওনার কাছে ছেলেটা সেই সাদাসিধা বোকাশোকা হাবাগোবা। যদি কোনো বাজে মেয়ের পাল্লায় পড়তো তখন কি হতো? ভাগ্যিস সুজানার দিকে তার মন গেঁথেছিল। মায়ের মতো ছেলেটাও মেয়েটাকে ওই বাড়ির একজন করে চেয়েছিল। বইয়ের কেনাকাটা শেষ হওয়ায় সবাই দম ছাড়ল, যদিও আরো অনেক কেনাকাটা বাকি পড়ে রয়েছে। কিন্তু বইয়ের কেনাকাটা শেষ হয়েছে মানে অনেক বেশি কিছু। গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে বিয়ে, ওয়ালিমা আর অন্যান্য অনুষ্ঠানের জন্য কেনা শাড়ি, গহনা, সাজগোজের জিনিসপত্র সবকিছু বাড়িতে বসেই সবাই রেডি করে তারপর বইয়ের বাসায় পাঠিয়ে দেবেন। শপিং মল থেকে বের হয়ে সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। বেশ জ্বর থাকায় সুজানা বেশি খাওয়া দাওয়া করতে পারল না। সবাই তা দেখে তাকে বেশি জোরাজুরি করলো না। অভিক, সাজিয়া বেগম আর সাহেবের জন্য করা বাজার সদাইগুলো নিয়ে সুজানাকে বাসায় দিয়ে আসলো। বাকিরা নবকুঠিরে ফিরে গেল। গায়ে হলুদের আগের দিনেই সুজানাদের বাসায় তার সব জিনিসপত্র দিয়ে গেল আহরাফ আর আজিম সাহেব। হুট করে বিয়ে নামানোতে মেহমান দাওয়াত করা নিয়ে তারা বেশ দৌড়াদৌড়ির ওপর ছিল। তাই সুটকেসগুলো বাসায় ঢুকিয়ে দিয়ে চা খেয়ে বেরিয়ে গিয়েছিলেন ওনারা। গায়ে হলুদের দিন সকালে সুজানা দাদার বাড়ি থেকে তার বৃদ্ধ দাদিমা, চাচি আর চাচাতো ভাই বোনেরা এলো। মামার বাড়ি থেকে মামা, মামি আর ছোট খালাম্মার পরিবার। তার বড় ফুপু আর ছোট ফুপুরাও এসেছে। ভেতরকার মনোমালিন্য থাকলেও বিয়েতে দাওয়াত করায় কেউ না এসে থাকতে পারেনি। সাজিয়া বেগমও বিয়ের সবকিছু একা হাতে সামলাতে গিয়ে কেমন দিশেহারা হয়ে পড়েছেন। তাই সবাইকে ডেকে নিয়েছেন। মেয়েটাকে ছেড়ে কেমন দশা হবে ভেবেই উনি কুল পাচ্ছেন না। এতদিন বিয়ে করে নিজে অস্থির হচ্ছিলেন, আর এখন মেয়েটা পাশেরই ভাবতেই গেলেই দম বন্ধ লাগছে। কি করে থাকবেন মেয়েটাকে ছেড়ে? যদিও সান্ত্বনা পার এই ভেবে একটা মানিকের মতো ছেলে পেয়েছেন মেয়ে জামাই হিসেবে, আর কোনো দুঃখ থাকার কথা নয়। নবকুঠিরের সম্মুখ পথ থেকে শুরু
পুরো বিল্ডিংটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। লাইটিংয়ের আলোয় ঝলমল করছে দ্বিতল ভবনটি। বাড়ির গেট থেকে শুরু করে বাড়ির ভেতরের অসম্ভব রকমের সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে দলে দলে মেহমান আসা শুরু হয়েছে। অভিক দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বিশেষ বিশেষ কাজে, সাথে তার বন্ধুরা ছিল। যখন ফিরল তখন আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করতে গিয়ে সে অস্থির। যার বিয়ে সে এতক্ষণ পর বাড়ি ফিরেছে কেন, কোথায় গিয়েছে, এত সব প্রশ্ন তার সম্মুখে। সে সবার প্রশ্নের উপর দিয়ে ব্যাপারটা সেখানে বিচিয়ে দিল। আজিম সাহেব এসে জানতে চাইল, কি ব্যাপার বৎস, সব ভালো লাগছে? অভিক ফারদিনের বিয়ে বলে কথা, ঝাক্কাস করে সাজিয়েছি। দারুণ। আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। মায়ের পছন্দ হয়েছে সবটা? আমি যাহাই করি তোমার মায়ের তাহাই অপছন্দ। আমাকে বলে গেল সে নাকি সদর দরজার বাইরে চোখ দিতেই চোখগুলো ঝলসে গেল। লাইট ফাইটগুলো এমন ঝিকঝিক করছে, যেমন মানুষ তেমন তার রুচি। এখন আমার রুচি নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিক সশব্দে হেসে উঠল, বলল, সুজানা এভাবে আমাকে বললে দারুণ শোনাবে কিন্তু। আফসোস সুজানা, এভাবে কখনোই বলবে না। সুজানা ভারী মিষ্টি মেয়ে। তোমার মা কপাল করে এমন ছেলের বউ পাচ্ছে। আনফর্চুনেটলি সুজানার সাথে ঝগড়া করে তোমার মা কোনো মজাই পাবে না। তাহলে মা ঝগড়া করাটাই বন্ধ করে দেবে? এটাতে আবার আমার লস। তোমার মায়ের সাথে ঝগড়া না করলে আমার দিনটাই ভালো যায় না। অভিক হেসে ফেলল আবার। আহনাফ এসে বলল, চাচ্চু ছোট মা তোমাকে এক্ষুনি রাখছে। কি নিয়ে কথা হচ্ছে এখানে? অভিক হাসতে হাসতে বলল, তোমার ছোট মাকে নিয়েই কথা হচ্ছে। আহনাফ হাসল, বলল, চাচ্চু দ্রুত যাও, না হলে। আমি জানি কি হবে। যাই হোক, অল দ্য বেস্ট অভিক। ওদিকের কি অবস্থা ফোন করে জেনে নিও। ওকে। সুজানার বন্ধুরা সবাই মাগরিবের পরেই চলে এলো। সুজানা পুরোটা দিন কাজে ব্যস্ত ছিল। নিজের বিয়েতে সে নিচে কুল পাচ্ছে না এত কাজ করে। চাবির তোড়াটা তার ওড়নার কোণায় ঝুলছে সে সকাল থেকে। মাকে হঠাৎ করে কেমন নরম দেখাচ্ছে, শরীরটা খারাপ লাগছে কিনা তাও বোঝা যাচ্ছে না। সুজানা কতবার জিজ্ঞেস করেছে, উনি এড়িয়ে গেলেন প্রত্যেকবার। সুজানার মনটা কেমন আকুপাকু করছে সে সকাল থেকে। এত তাড়াতাড়ি জীবনের মোড়টা কেমন ঘুরে গেল। মা ভাইকে নিয়েছিল তার পৃথিবীটা, তারপর মাস্টার মশাইয়ের আগমন। আগে তার লড়াইটা একার ছিল, এখন পাশে একজন আছে, কিন্তু তারপরও মনটা কাঁদছে খুব। আজকে বাবা নামক মানুষটাকে একটু বেশি করেই মনে পড়ছে তার। বাবা থাকলে হয়তো মা ভাইকে নিয়ে চিন্তাটা তার একটু কম হতো। আব্বার ভাইকে ছেড়ে সে থাকবে কি করে? বারবার তার চোখ ভিজল সবার আড়ালে। এত চিন্তা ব্যথা সে কোথায় লুকাবে? পার্লারের মানুষ এসে সুজানাকে সাজিয়ে গেল। আনিকা ঠিক করে দিয়েছে সব। সেখানে আরো অনেকজন সাজলো। মেহুল আর শান্তা থেকে শুরু করে রোজা আর সুজানার খালাতো চাচাতো বোনগুলো সবার গায়ে হলুদ শাড়ি। ছাদে স্টেজ সাজানো হয়েছে, সেখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সবগুলো সাইফ করেছে নিজ দায়িত্বে। সাহেব তার বন্ধু বান্ধবের সাথে ওখানে ক্যামেরা সেটআপের কাজে ব্যস্ত। আপার বিয়ে নিয়ে তার আনন্দের শেষ নেই। সুজানাকে সাজিয়ে ছাদে নিয়ে যাওয়ার সময় সাজিয়া বেগমকে ডেকে নিয়ে এলো সবাই। তার দাদিমা বলল মাকে সালাম করে তারপর স্টেজে যেতে। সাজিয়া বেগমকে বললে ওকে দোয়া করে দিতে। সাজিয়া বেগম আগে তার দাদিমাকে সালাম করার জন্য ইশারা করলো। সুজানা দাদুকে সালাম করতে যেতে উনি মাথায় হাত বুলাতে গিয়ে কাঁদলেন। তার বড় নাতির, তার বড় ছেলের বড় মেয়ে। ছেলেটা যাওয়ার পর নাতি নাতনি দুটো আর ছেলে বউয়ের সাথে কত দূরত্ব বেড়ে গেল হুট করে। সুজানা দাদিমাকে জড়িয়ে ধরে বলল, আব্বা তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল আম্মাকে দেখে রাখার, তুমি দেখে রাখোনি কেন? তুইও অভিযোগ শোনাচ্ছিস বোন? আমার কি করার ছিল? আমার আম্মা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট করেছে, আজও করছে। তার বিনিময়ে আম্মা কিচ্ছু পায়নি, কিচ্ছু না। তোমরা সবাই স্বার্থপর। সুজানা মেহুলকে ছাড়িয়ে দিল, বলল, দাদি এখন কেটে কেটে ভাসাচ্ছিস, আন্টিকে সালাম করে চল। সুজানা মাকে সালাম করতে উনি মেয়ের মুখে মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, মাথায় ব্যথা লাগছিল, চা নিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে বোধ হয়, যাই। সুজানা যেতে দিল না মাকে, জাপটে জড়িয়ে ধরে ডাকলো, আম্মারে, আমিও তোমাকে কিছু দিতে পারিনি।
সাজিয়া বেগম চোখের জলে ভেসে বের চুলে হাত বোলাতে বোলাতে বললেন, তুই সুখী হ, ভালো থাক, এটাই আমি চাই। তোকে আর কিছু দিতে হবে না। আমি একটা ঘর বেঁধে সেখানে তোমাকে নিয়ে যাব আম্মা। তোমাকে একা রাখবো না। আমি তোমাকে একা রেখে শান্তিতে থাকতে পারবো না মা। আমি কি করে থাকবো তোমাকে আর ভাইকে ছাড়া? মা হেসে বের কপালে চুমু খেয়ে বললেন, আমিও তোকে ছাড়া কি করে ভালো থাকবো সোনা। নবকুঠির আর কত দূর, রোজ গিয়ে তোকে দেখে আসবো। তোর মাস্টার মশাই আছে তো, কাল আমায় বলেছে সুজানা যখন চায় তখন সে নিয়ে আসবে আমার কাছে। সুজানা ফুপিয়ে উঠল, আরো শক্ত করে জড়িয়ে ধরে। উপস্থিত সকলের চোখ ভিজিয়ে দিল বাবের এই ব্যথাতুর কথোপকথন। অনেক কষ্টে বাবেকে ছাড়িয়ে দিল সবাই। ছাদের স্টেজে গিয়ে বসা মাত্রই সুজানার ফোন নিয়ে শান্তা ছুটে এলো, বলল, দেখি দেখি স্বাভাবিক হ, স্যারের বাড়ি থেকে ফোন এসেছে। সুজানা ফোনটা দিল। ভিডিও কলের স্ক্রিনে আরিকাকে দেখা গেল, বলল, সাজ খুব সুন্দর হয়েছে। ছোট মা, তাড়াতাড়ি এসো, সুজানাকে দেখতে চাইলে না? কিছু সময় পর সালমা বেগম ফোনের ওপাশে এলেন। সুজানা সালাম দিতে উনি সালাম দিয়ে বললেন, তোমার গলা বসে গেছে কেন? কেঁদেছো নাকি? এত কাদাকাটির কি আছে? তোমার শ্বশুরবাড়ি কি লন্ডনে? সুজানাকে কিছু বলতে না দিয়ে উনি একাই বক বক করে থামলেন। তারপর আরিকাকে ফোন দিয়ে চলে গেলেন। জিরিয়া আর তরিদের সাথে টুকটাক কথা বলছিল সুজানা। অভিক এসে ফোনটা কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে গতকাল থেকে সুজানার সাথে একটা কথাও বলেনি। সুজানাও সবাই পায়নি, সেও না। এখন একটু কথা বলবে, তাই ফোনটা নিয়ে তার ঘরের দিকে চলে গেল। ওখানে জিনিসপত্র নিয়ে এসে গাদাগাদি করে দরজা বন্ধ করে রাখা হয়েছে। অভিক দরজা খুলে আবার বন্ধ করে দিয়ে চেয়ার টেনে বসলো। সুজানা ফোনের ওপাশে এখনো চেয়ে আছে। অভিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে দিল। সুজানা তাকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। গায়ের রঙের আকাশি পাঞ্জাবিটা তাকে বেশ বাড়িয়েছে। অভিক তাকে ভালো করে পরখ করে প্রশ্ন করলো, ওখানে সব ঠিকঠাক? সুজানা মাথা নাড়ালো। সকালে ডালিম গাছে একটা সুন্দর হলুদ পাখি দেখেছিলাম, আপনাকে তার মতো দেখাচ্ছে। পরোক্ষ প্রশংসায় সুজানা নির্মল হাসলো। অভিক বলল, কাল দেখা হচ্ছে। কালকের পর আর কাঁদা যাবে না ম্যাডাম। সুজানা কিছুটা বিস্ময় নিয়ে চোখ নামিয়ে দিল দ্রুত। কোথায় কেঁদেছি? সেটার প্রমাণ দিতে চাই না, কিন্তু কালকের পর আর কাঁদা যাবে না। কাল থেকে আপনার সব সুখ দুঃখের ভাগিদার আমি। এই সব কিছুতে আপনি খুশি? ছোট্ট প্রশ্নটি সুজানাকে ভড়কে দিল। সে একটু করে ভেবে নিল অভিক ফার্দিন নামের কেউ তাকে চেনে না, সেও ওই নামের কাউকে চেনে না। তখন এই বাস্তব পৃথিবীটাতে নিজেকে বড়ই অসহায় মনে হলো। সে উত্তর দিতে পারল না, শুধু আবদার করল, ফোনের ওপাশে আপনি আর কিছুক্ষণ থাকুন। উত্তর এলো, আমি আছি। তারপর অনুষ্ঠান শুরু হওয়ায় তাদের আর বেশিক্ষণ কথা বলা হয়নি। খুব সুন্দরভাবে মেহেদি সন্ধ্যা কেটে গেল। সুজানার দু হাতে রাগানো হলো মেহেদির লাল রঙে। এএফ লেটার দুটোর জায়গা পেল তার দু হাতের মেহেদির ফাঁকে ফাঁকে। সকালে ঘুম থেকে উঠে মেহেদির ওপর হাত ছোঁয়াতে সুজানার কেমন যেন অনুভূতি হলো। মাস্টার মশাই নাম তার হাতে, তা ছুঁতে পারছে। এক অন্যরকম সুখানুভূতি হলো তার। নবকুঠিরে গতরাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় ফজরের কিছু আগে। অভিককে দু হাতে মেহেদি শুকানোর আগ অব্দি কেউ ঘুমাতে দিতে রাজি ছিল না। কখনো এভাবে রাত জাগিনি বলে তার চোখ দুটোর অবস্থা দেখার মতো হয়েছিল। তারপর যেই সুযোগ পেল হাত মুখ ধুয়ে সোজা ঘুমাতে চলে গেল। ঘুমোতে পারলো কই। 3 ঘন্টার ঘুম পুরোপুরি না হতেই মায়ের ডাকাডাকি, বাচ্চাদের হই হই ছুটোছুটি, মেহমানদের হাঁক ডাক, আর বিচ্ছু কাজিনগুলো তো আছেই। মাথা নষ্ট অবস্থা। পরেই দু হাতের মেহেদিতে সুজানা নামটা দেখে ক্লান্তি আর বিরক্তিগুলো দূরে সরে পড়ল। মনে পড়ল অন্য 10টা দিনের মতো নয় আজকের দিনটি। এটা তার জীবনের অন্যরকম একটা পূর্ণতার দিন। জীবনের এতগুলো বছরে সে কি পেয়েছে কি পায়নি তার হিসেব রাখেনি, তবে আজকের এই পাওয়াটা তার চিরদিনের মনে থাকার মতো। একটা নিচের মনের মতো মানুষ পাওয়ার দিনটা স্মরণীয় করে না রাখাটাই তো বড় ভুল। ইংরেজি লেটারে সুজানা নামটার উপর সে আঙ্গুল ছড়ালো আরো একবার। এই নামটা আর সেই মেয়েটা তার জীবনে এক অন্যরকম প্রশান্তির। ভাবলেই কেমন যেন মনটা শান্ত হয়। অতপর নির্ঘুম রাতটা সুজানার নামেই বিসর্জন দিয়ে দিল সে। এ আর এমন কি,
এমন অনেক রাতে সুজানার সহজ সরল চাহনিটা তাকে ঘুমাতে দেয়নি, ভালো করে খেতে দেয়নি, স্টুডেন্টদের পড়ায় মনোযোগ দিতে পারেনি। বাবার কাজের ফাইলে ভুলচুকের একমাত্র সাক্ষী। এসব কোনো ব্যাপারই না। ঘুম ঘুম চোখে ব্রাশ হাতে নিয়ে সে রান্নাঘরের উদ্দেশ্যে এগিয়ে গেল। পুরো বাড়িতে গাঁদা ফুল, রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি ছড়াছড়ি। বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে যা অবস্থা করেছে। অভিক কিচেনে উকি দিতে দেখলো সেখানে অনেক মুরব্বী আছে, গল্পগুজব করছে সালমা বেগম আর আঞ্জুমা বেগমের সাথে। অভিক দাদুকেও দেখতে পেল। তিনি সর্বপ্রথম রাধিকে দেখে বললেন, ঘুম ভেঙেছে আমার ভাইয়ের। আহারে, চোখ দুটো বসে গেছে কেমন। সবাই ঘাড় ফিরিয়ে চাইলো। অভিক বলল, সবাই ঘুমাতে দিল কই? মা, ঘরটা ওরকমই থাকবে? অতগুলো জিনিস কেমন দেখাচ্ছে? শোনো ছেলের কথা, তোর বউ ঘরে ঢোকার আগে সব গোছানো হয়ে যাবে। অতগুলো গিফট বক্স আমি রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, তাই ওখানে রেখেছি। এখনই সরে ফেলবো। ইস, কি চিন্তা তার। তোর বউকে ওই গুদাম ঘরেই রাখবো। অভিক ভ্রু কুচকে চাইলো। সবাই হাসলো। আঞ্জুমা বেগম বললেন, আহা, মজা করেছে অভি। আমরা ক্লাবে যাওয়ার আগে সব ঠিকঠাক করেই যাব। তাহলে ঠিক আছে। ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজনের দায়িত্বে গতকাল থেকে সুজানার বড় বাবা, ছোট বাবা আর চাচা আছেন। সাথে খালু আর ফুপারাও দেখাশোনা করছেন। এসব নিয়ে সাজিয়া বেগমের তেমন মাথা ঘামাতে হয়নি। তিনি অনেকগুলো বছর পর শ্বশুরবাড়ি মানুষদের এত কাছাকাছি আছেন। শাশুড়ি, যিনি একসময় সে স্কুল পড়ুয়া সাজিয়া বেগমকে নিজের বড় ছেলের জন্য পছন্দ করে বাড়ির বউ করে তুলেছিলেন, সেই শাশুড়ির সাথেও দূরত্ব বেড়ে গিয়েছিল কিছু ভুল বোঝাবুঝি আর মান অভিমানের কারণে। অল্প বয়সী বিধবা হওয়ায় মা বাবা আর ভাইদের সাথে সাথে শাশুড়িও যে ওনাকে আবারও বিয়ের কথা বলবেন সেটা তিনি কখনো ভাবেননি। মা ভাই না হয় তার কথা ভেবেছিলেন, কিন্তু শাশুড়ি ছেলে রেখে যাওয়া দুটো সোনামণিকে মুখের দিকে চেয়ে কি করে অমর কথাটি তিনি মুখে আনতে পারলেন? কথা কাটাকাটি, নিজের সন্তানদের প্রতি অবহেলিত আচরণে সবার প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি গ্রাম থেকে শহরে পাড়ি দিলেন একা। বহু কষ্টে তিলে তিলে দু সন্তানকে সুশিক্ষা দিতে গিয়ে পিতৃহীন হওয়ার বহুবার পিছিয়ে পড়েছেন। শত বাধা বিপত্তিতে এসেছেই, তবে হারও মারেননি। নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছেন। উনি ওনার মাস্টার মশাই রেখে যাওয়া আমানতগুলোকেও পরম যত্নে আগলে রেখেছেন। মানুষটা নাই বা থাকুক, সেই সহজ সরল প্রাণখোলা হাসির মানুষটার চেহারা চোখে ভাসলে আজও উনি শক্তি পান, ভরসা পান। ভালোবাসা যে মরে না কভু, মরণ তো ঘটেছিল একসাথে পথ চলার সেই স্বপ্নগুলোর। পার্লারে যাওয়ার আগে সুজানাকে ঘুম থেকে তুলে আজ নিজের হাতে খাওয়ালেন সাজিয়া বেগম পরম যত্নে। সে ছোট্ট সুজানাকে যেভাবে খাওয়াতেন, খেতে খেতে সুজানার চোখ জোড়া যে কতবার ভিজল নোনা জলে। মায়ের হাতে মাখা ভাতের ঝালে নয়, মায়ের পরম মমতায় আপ্লুত হয়ে। মায়েরা এত ত্যাগ করতে কিভাবে পারে? খাওয়ার পর আজ মুখটা মায়ের শাড়ির আঁচলে মোছা হলো। তারপরে 10 মিনিটের বেশি সময় মেয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদেছিল। মায়ের কথা নবকুঠির আর কত দূর, আর মেয়ের কথা ততটাই দূর আম্মা, যতটা দূর থেকে চাওয়া মাত্রই তোমার কাছে ছুটে এসে কোলে মাথা রাখা যাবে না। মায়ের কাছে মেয়েদের থেকে যাওয়ার মতো অনিয়মগুলো একবারের জন্য হলেও নিয়ম হোক। ব্লুমিং পার্ক ক্লাবে বিয়ের যাবতীয় আয়োজন। ক্লাবটা সুজানার খালু পছন্দ করেছেন। বেশ দারুণ দেখতে সেটি। খরচ ওর হাত কম নয়। সব খরচ উনি বহন করেছেন বিধায় সাজিয়া বেগম আর কোনো উল্টো প্রশ্ন করেননি। তাছাড়া একটা ভালো ক্লাব দরকারই ছিল। সুজানার গাড়ি এসে থামলো বেলা 3টার দিকে। তার সাথে তার বান্ধবীরা আছে। আহির, নিখিল আর জাইনরা তাদের ক্যামেরা নিয়ে ছোটাছুটিতে ব্যস্ত। আজ স্যারের কাছ থেকে ফিতা কাটার দরুন মোটা টাকার উসুলের ধান্দায় আছে তারা। সুজানার সাথে পার্লার থেকে ফিরল শান্তা, মেহুল আর রিহাত। রিহাত ক্লাবে না এসে পার্লারে চলে গিয়েছিল। সুজানা তাকে দেখে খুব খুশি। তাদের বন্ধু মহলে মেয়েটাকে কেন ভাওয়ালি বলা হয় সেটার উত্তর সুজানা আজও পায়নি। মেয়েটা কথা বলতে শুরু করলে থামেই না। সুজানার তো তাকে দারুণ লাগে। তারা ক্লাবে পৌঁছার পরপরই বরপক্ষের অনেকে তাকে দেখা করার জন্য ছুটে এলো। বরের পরিবার থেকে যদিও তখনও কেউ আসেনি। সুজানার ফটো সেশন চলল অনেক। বন্ধুদের ফাইজলামির সাথে পেরে না উঠে সে বড়ই ক্লান্ত। তাদের বন্ধু মহলের ছবি তুলতে তুলতে বরপক্ষের ক্যামেরাম্যান হাঁপিয়ে উঠেছে। এমন বিচ্ছু বন্ধুও মানুষের থাকে। বরের গাড়ির সাথে পরপর অনেকগুলো গাড়ি এসে থামলো তারও ঘন্টা খানিক পরে।
সবার হইচই বেড়ে গেল। মিষ্টি আর ফুল নিয়ে বড়রা ছুটল নতুন ব্যয়ের অভ্যর্থনা জানাতে, আর যুবক যুবতীরা বর সাদর সম্ভাষণের মাধ্যমে ক্লাবে প্রবেশাধিকার দিতে। মজার কথা এটাই, বর তাদের বেশিরভাগই স্যার হওয়ায় সবাই তথাকথিত বর আর বরের বন্ধুদের সাথে তর্কে যেতে লজ্জায় বড়ি বড়ি অবস্থা। মেহুল তো সামনেই গেল না, রিহাত আর শান্তার পেছনে দাঁড়িয়েছিল। রিহাত খুব সুন্দর করে ব্যাপারগুলো মিটিয়ে দিল। অভিক সব বন্ধুদের উপর ছেড়ে দিয়েছে, তার তো এসব হেলদোল নেই। ভেতরে যাওয়ার তার ভীষণ তাড়া। অতপর ফিতা কাটা আর মিষ্টিমুখ করানো শেষে বরপক্ষের লোকজন ভেতরে গেল। সালমা বেগম তো একটু মিষ্টিমুখ করে সোজা সুজানার কাছে গিয়ে স্টেজে পাশাপাশি গিয়ে বসে আছেন। সবাই বউ শাশুড়িকে দেখছে। ক্যামেরাম্যান এসে ছবি নিতে উনি মহাবিরক্ত হয়ে বললেন, আহা, টাকা দিছে বলে এভাবে উসুল করে নিতে হবে? কাল সারা রাত ছবি তুলেও শান্তি হয়নি বাপু। ক্যামেরাম্যান হেসে জবাব দিল, বউ শাশুড়ির এমন ছবি না নিলে আমি আর কিসের ক্যামেরাম্যান হলাম আন্টি? সুজানা মৃদু হাসলো। আরিকা আর জিরিয়া তড়িখড়ি আরো অনেকে অন্য গাড়িতে করে এলো। অরা আবির তো সুজানাকে মধুবেশে দেখে তার পাশ ছাড়ল না, বারবার সুজানার দিকে তাকালো। আর বর এসেছে শুনে সাজিয়া বেগম দোতলায় নেমে গেলেন। ওখানে বরের অনেক বন্ধু আর বাবা জেঠু আর ওনাদের গণ্যমান্য বন্ধু বান্ধবদের থাকায় উনি সেদিকে আর এগোলেন না। তবে এক পলক দেখলেন মেয়ে জামাইকে। আজকে উনি থাকলে দুটো মাস্টার মশাইয়ের কেমিস্ট্রি পুরো জমে যেত। কত খুশি হতো সুজানার আব্বা। হঠাৎ অভিকের চোখ ওনার দিকে পড়ায় উনি বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। অভিক কপালে 5 আঙুল স্পর্শ করে সালাম জানাতে উনি দূরে দাঁড়িয়ে হাসলেন, ইশারায় বুঝালেন আদর। বিয়ের শুরুর দিকে আয়না দেখা পর্ব শুরু হলো। অভিকের দিকে আয়না ঘোরাতেই অভিক আয়নায় চোখ রাখলো। সুশোভিত সজ্জিত প্রিয় মুখশ্রীটা দেখে তার এতক্ষণের ধৈর্যের অবসান ঘটল। আনিকা জানতে চাইল, অভি কি দেখছিস? সময় চলে যেতে যখন উত্তর এলো না, পাশ থেকে এমন আরো প্রশ্ন এলো। অভিক ধীরে সুস্থে ছোট্ট একটা উত্তর দিল, সুন্দর। সবাই হো হো করে আওয়াজ করে উঠল। সুজানার কান দিয়ে গরম গরম ধোঁয়াটে বের হলো। ইস, কি লজ্জা। তারপর আয়নাটা তার দিকে দিয়ে জানতে চাওয়া হলো, সুজানা, আয়নায় কাকে দেখছো? সুজানা কৌতূহলবশত চোখ রাখলো, যদিও বুকের ভিতর অসম্ভব রকম তোলপাড় হচ্ছে। আয়নায় চোখ দিতেই সেখানে মানুষটা ভ্রু নাচাল। সুজানা চোখ বন্ধ করে নিতেই আবারও প্রশ্ন ভেসে এলো, কাকে দেখতে পাচ্ছ সুজানা? মাস্টার মশাই। সবাই করজোরে তালি দিয়ে উঠল একসাথে। তাদের দুজনের সাথে হাসি ঠাট্টা শেষে সাজিয়া বেগম এসে মেয়ে জামাইকে মিষ্টিমুখ করালেন। বললেন, পাঞ্জাবিতে করিমকে দারুণ মানায়, আর শেরওয়ানিতেও একদম রাজার মতো দেখাচ্ছে। আমার জামাই রাজা। দিস ইজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট এভার। করিমের আন্টি আর মাস্টারের শাশুড়িমা খুবই জিনিয়াস। সাজিয়া বেগম চুলে হাত বুলিয়ে বললেন, আর এটা মানিক রতন। তারপর সব শেষে কাজে আসার পরে আকত পড়ার শেষে বিয়ে পড়ানো শুরু হলো। এক আকাশ চিন্তা, ভবিষ্যৎ জীবন নিয়ে হাজারটা ভয়। মা ভাইয়ের ভবিষ্যৎ পুরোপুরি অন্য একটা মানুষের সাথে জড়িয়ে যাওয়ায় সে কাঙ্ক্ষিত সময়ে সে বৃষ্টি ভেজা ভর দুপুরের প্রথম দেখা অভিক ফারদিনকে সুজানার কবুল করে নেওয়ায় সাক্ষী হলো তার চোখ থেকে খসে পড়া বিরতিহীন অশ্রুজল। আর অনেকগুলো মানুষ। আর অভিক ফারদিন, সে তো কবে কবুল করে নিয়েছে সুজানা আফ্রিদাকে। আজ জনসমুখে কবুল করে নিল সম্পূর্ণ পবিত্র সম্পর্কের বন্ধনে। এই বন্ধন উপরওয়ালা না চাইলে কভু ছিড়বে না। সন্ধ্যা নামার সাথে সাথে বধূ বিদায়ের সময়ও ঘনিয়ে এলো। এমন বিদায় লগ্নের মুহূর্তটাতে বুকের ভেতরে কেমন ভাঙচুর হয় সেটা প্রতিটা মেয়েই জানে। যেখানে বেড়ে ওঠা, যাদের কাছে বেড়ে ওঠা, তাদের ছেড়ে অন্য একটা বাড়িতে নিজের বসতি স্থাপন, মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার একমাত্র মেয়েরাই পারে। পরম মমতায় সেই ছোট্ট দুধের শিশু থেকে বড় করে সন্তানকে পরের হাতে তুলে দেওয়ার সময় একটা মা জানে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। যাদের ছত্রছায়াও এতদিন সুজানার আশেপাশে ছিল না, আজ তারাও বিদায় লগ্নে তাকে বিদায় জানালো অশ্রুজলে। পিতৃসম চাচা, ফুপা, খালু,
মানুষগুলোর অবদানও নেহাত কম নয়। তারপরও কোথাও একটা অদৃশ্য দূরত্ব হয়ে গিয়েছে তাদের সাথে। ওই বাড়ির মানুষগুলোর হাতে মেয়ে তুলে দিতে গিয়ে সাজিয়া বেগম চোখের জলে ভাসলেন। যে দায়িত্ব একসময় তার উপর বর্তিত হয়েছিল, আজ স্বয়ং তিনি নিজেই সেই দায়িত্ব অন্যজনের হাতে তুলে দিলেন। বড়দের হাতে মেয়ে তুলে দেওয়ার পর তিনি এবার আসল মানুষের হাতে মেয়ের হাতটা তুলে দিয়ে বললেন, ওকে ভালো রেখো, ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা সুজানা কান্নায় ভেঙে পড়ল। অভিক তার হাতটা ধরল ভীষণ যত্ন করে। যে তাকে ভালো রাখে তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করবে সে। সেই একবার সুজানাকে ভুল বোঝার মতো মহাপাপ সে আর কখনো করবে না। যদিও সেদিনও তার অগাধ বিশ্বাস ছিল সুজানার ওপর, কিন্তু পরিস্থিতি সব পাল্টে দিয়েছিল। তার চোখের অবিশ্বাস্য চাহনি সুজানাকে কতটা আঘাত করেছিল সে তা চোখ দেখে আন্দাজ করে ফেলেছিল। এবার সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে কখনো সুজানার চোখের জলের কারণ হবে না, মন খারাপের কারণ হবে না। সে হবে শুধু মুচকি হাসির কারণ, আর ভরসা, আস্থার আর চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো একটা মানুষ। শাশুড়ি মায়ের কাছ থেকে বেশ ভালো করে নিজের দায়িত্ব বুঝে নিল সে। শাশুড়ি মা আর তার মধ্যে আবার অন্যরকম বোঝাপড়া। তারা একই মানুষের ঢাল স্বরূপ, শুধু মালিকানা ভাগাভাগি হয়েছে। মায়ের পরে এবার স্বামী তাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে। সুজানার শ্বশুর শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, জ্যাঠা শাশুড়ি, দাদি শাশুড়ি, ভাসুর, যা সবাই সাজিয়া বেগমকে সান্ত্বনা দিলেন, ভরসা দিলেন। নবকুঠিরে সুজানা ভালো থাকবে। সাজিয়া বেগম জানেন এ শুধু মুখের কথা নয়, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন ওই বাড়িতে ওনার মেয়ে ভালো থাকবে। যার মাস্টার মশাইয়ের মতো একটা বর থাকে সেখানে সুজানাকে নিয়ে আর ভয় কিসের? মাস্টার মশাইরা সুজানাদের ভালো রাখতে জানে, ভালো বাসতে জানে। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিল সুজানা। ফাজিল বন্ধুগুলোর চোখে মুখে বেদনার ছাপ দেখে সুজানা আরো কাঁদল। তার ছোট ভাইটা দূরে দাঁড়িয়েছিল, তার বোনকে দেখছিল, ভাবছিল গত এক সপ্তাহ ধরে আপাকে এভাবে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য সে এত খুশি ছিল। আপাহের বাসাটায় সে কি করবে একলা একা? মাকে এবার সামলাবে কে? মায়ের বক্করি আর মায়ের হাত থেকে তাকে বাঁচাবে কে? আপারা এভাবে দূরে চলে যায়। সুজানা তাকে দেখতে চাইল গাড়িতে ওঠার সময়। তাকে অনেক ডাকাডাকি করেও কেউ তাকে আনতে পারল না, সে এলো না। আপা একদিন রেগে বলেছিল, যখন চোখের সামনে থেকে চলে যাব তখন বুঝবি আপা কি জিনিস। আজ চোখের সামনে থেকে না সরেও আপা তাকে বুঝিয়ে দিল তার আপা তার জন্য কি ছিল। সে সবার অলক্ষ্যে কাঁদল, কেউ শুনল না, কেউ দেখল না। তারপর বধূ বিদায় নিল। যতদূর ফুলেল সজ্জিত গাড়িটা দেখা গেল ততদূর অব্দি চেয়ে রইলেন এক মা। মেয়েটা ভালো থাকুক। পুরোটা পথ সুজানা কেঁদেছে। সালমা বেগম তার পাশে বসে এসেছিল। অনেক সান্ত্বনা দেওয়ার পরেও তার কান্না থামে না। নবকুঠিরের গেট পার হতেই হই হল্লা করে ছুটে এলো সবাই নতুন বউ ঘরে তোলার জন্য। সালমা বেগম গাড়ি থেকে নামার সময় আরিকাকে ইশারায় কিছু বললেন। আরিকা আর জিরিয়া সুজানাকে শান্ত হতে বলল। তারপর ধীরে সুস্থে গাড়ি থেকে নামিয়ে আনলো। সবাই বলা বলি করলো, অভি, তোর বউ তো এখনো কাঁদছে। অভিক সুজানাকে এক পলক দেখে ভেতরে চলে গেল। বাড়িতে প্রবেশের শুরুতেই সবাই মিষ্টিমুখ করালো। আরিকা মিষ্টিমুখ করিয়ে বলল, আজ থেকে ম্যাডাম ডাকা বন্ধ সুজানা। আমি আপনার বড় আপা। হাসুন হাসুন, আর কান্না নয়। সুজানা আরো ফুপিয়ে কাঁদল। সবার আবারও মন খারাপ হয়ে গেল। আঞ্জুমা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, এমন কেউ করে? তোমার মা ভাই কাল সকাল সকাল চলে আসবে তোমাকে দেখতে। সুজানা তো খুব বুঝদার। আর কেঁদো না, সময়টা উপভোগ করো, এই দিনগুলো তো আর আসবে না। সুজানা নিজেকে শান্ত করলো। তারপর নবকুঠিরে পা রাখল সে। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে প্রথম এই বাড়িতে পা রেখেছিল। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার ভালো লেগেছিল। সেদিন সে খুবই অপরিচিত একজন ছিল,
আর আজ এই বাড়িরই একজন। বাচ্চা দুটো তাকে দেখে খুশিতে লাফাতে লাফাতে শেষ। সুজার আজ থেকে তাদের বাড়িতে থাকবে, এটা তাদের কাছে ভারী আনন্দের। মমতাজ বেগমের পাশে সুজারাকে বসানো হলো। সবাই মিষ্টি মুখ করাতে করাতে হাসি তামাশা করলো নতুন বইয়ের সাথে। সালমা বেগম এসে বললেন, আর মিষ্টি দিও না, ঘরে নিয়ে যাও, এখানে লোকজন আসবে। অভিক ততক্ষণে শেরওয়ানি পাল্টে চলে এসেছে। এসেই বলল, এবার আমি নিয়ে যাই। সবাই হেসে উঠে বলল, কোলে নাও, হেঁটে যাবে না বউ। অভিক ভ্রুকুচকে তাকালো। সুজারা ছোট্ট করে বলল, না, আমি হেঁটে যেতে পারবো। বরের দিকে টানবি না একদম, অভি কোলে নিয়ে যাবি ব্যাস। যেই কথা সেই কাজ। আজকের দিনে সে তর্কে যাবে না। সুজারাকে কোলে নেওয়ার ব্যাপারে একদমই নয়। সুজারা তো আর যেচে পড়ে কখনো কোলে উঠবে না, এটা মোক্ষম সুযোগ বললে ভুল হবে না। অভিক চট করে কোলে তুলে নিতে সুজারা কেঁপে উঠল তরতরিয়ে। বিস্মিত নয়নে তাকাতেই অভিক ঠোঁট উল্টে বলল, শাড়িটার ভার বেশি, মানুষটার নয়। সবাই হাসলো একসাথে। বউয়ের প্রশংসা। সুজারা তখনও তার দিকে অপলক তাকালো। অভিক নিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে ডাকলো, সুজানা। সুজারা কোনো কথাই বলতে পারল না। যাকে সে দূর থেকে দেখে অভ্যস্ত, দূর থেকে অনুভবে অভ্যস্ত, তার ছোঁয়ায় তার কাছে থেকে দেখায় সে অপ্রস্তুত। অভিক তার অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো, বলল, এটাই আমি, আপনার মাস্টার মশাই। সুজারা বিমূঢ় চোখে চেয়ে রইল। গাঁদা আর গোলাপের পাপড়ি অভিকের মাথা বেয়ে টুপটাপ পড়ল সুজারার মুখের ওপর। এত মিষ্টি মিষ্টি ঘ্রাণ আর মিষ্টি অনুভূতি, সাথে একটা মিষ্টি মানুষ।